আজ বেশ মনে পড়ে ছোটবেলার কথা। ছোটবেলার বেড়ার ঘরে লাগানো থাকতো নানা রকম সিনারি ও প্রাকৃতিক দৃশ্যের অপরূপ ছবি। মেলা বা রাস্তার পাশের দোকানগুলিতেও থাকতো এই ছবির অপরূপ সম্ভার। ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যায় এই ছবিগুলোর দিকে। কিন্তু হঠাৎ এক শিল্পময়তায় ব্যস্ততাপূর্ণ জীবন যেন কেড়ে নিয়েছে ছোটবেলার সেই গ্রাম বাংলা। সভ্যতার অগ্রগতি ও আধুনিকতার ডানায় ভর করে আমরা ছুটে চলেছি অন্য এক যান্ত্রিক সভ্যতায়। নিজেকে পরিণত করেছি যন্ত্র। প্রকৃতির রূপ দেখার জন্য আমাদের একদণ্ড সময় নেই। কিন্তু একদিন জীবনানন্দ লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। হ্যাঁ, আমরাও প্রকৃতিকে দেখি, কিন্তু নিজের গ্রামে নয়। আমরা এখন প্রকৃতিকে দেখতে হলে আগে থেকে ব্যবস্থা করে টিকিট কেটে সিমলা না হলে কাশ্মীর যাই। কিন্তু নিজের গ্রামেও যে একটা প্রকৃতি আছে, সেই গ্রাম বাংলায় যে একটা সুখ আছে, সেটা আমরা খুঁজে দেখার চেষ্টা করি না। আর দেখার চেষ্টা করলেও বা দেখবো কি করে? আজকের গ্রাম বাংলা তো আর আগের মতো নেই। আজকের গ্রাম বাংলা ইটে মোড়া, পরিবেশ দূষিত। এখন আমরা আর সেই গ্রাম বাংলা দেখতে পাই না যেটা গিরীন্দ্রমোহনী দাসী দেখেছিলেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো। আজ আমরা পড়বো গিরীন্দ্রমোহনী দাসীর লেখা গ্রাম্য ছবি কবিতাটি। গিরীন্দ্রমোহনী দাসী ছিলেন রবীন্দ্রনাথের সমসাময়িক কবি। গিরীন্দ্রমোহনী দাসী 1858 সালে কলকাতা দক্ষিণ 24 পরগনায় জন্মগ্রহণ করেন এবং 1924 সালে তিনি মারা যান। তার পিতা ছিলেন হারানচন্দ্র মিত্র। ছোটবেলা থেকে তিনি পিতার কাছেই শিক্ষালাভ শুরু করেন, কিন্তু মাত্র 10 বছর বয়সে নরেশচন্দ্র দত্তের সাথে তার বিয়ে হয় এবং পরবর্তীকালে স্বামীর হাত ধরেই শুরু হয় তার শিক্ষার পথ চলা। গ্রাম্য জীবনের খুঁটিনাটি, নারী, সমাজে নারীরা কিভাবে থাকতেন, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়েই তার কবিতার পথ চলা। 1884 সালে স্বামীর মৃত্যুর পর তার অশ্রুকণা কাব্য প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্যের মধ্যে অন্যতম ভারত কুসুম, শিখা, অর্ঘ্য, জনৈক হিন্দু মহিলার পত্রাবলী, বুড়োর অ্যালবাম ইত্যাদি। তিনি জাহ্নবী নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন। ছোটবেলার স্মৃতি অবলম্বন করে গ্রামের দৃশ্য এবং কলকাতার অন্তঃপুরের ছবিগুলি তুলে ধরেছেন তিনি তার কবিতার মাধ্যমে। নারী মানুষের সুন্দর ও সরলতা ফুটে ওঠে তার কবিতায়। গ্রাম্য ছবি কবিতায় আমরা দেখতে পাই গ্রামের সহজ সরল জীবনধারা, গ্রামের গৃহবধূ, গ্রামের পরিবেশ, প্রকৃতি, রাখালের গরু চড়ানো, ফুটে ওঠে গ্রামের সেই মঞ্চের তুলসীর চারাও। এছাড়াও ছোট ছোট জিনিসগুলিও নজর এড়িয়ে যায়নি কবি গিরীন্দ্রমোহনী দাশীর। কবিতায় আমরা দেখতে পাই সুন্দর ছন্দের মিল, ভাষার সহজতা ও বর্ণনার সরলতায় কবির কবিতা গ্রাম্য ছবি খুব সহজেই আমাদের মনে ছবি এঁকে যায়। চলো যাওয়া যাক কবিতার ব্যাখ্যায়। মাটিতে নিকানো ঘর, অর্থাৎ ঘরগুলো মাটি দিয়ে লেপা। নিকানো শব্দের অর্থ লেপা। মাটিতে নিকানো ঘর, দাওয়াগুলি মনোহর। দাওয়া শব্দের অর্থ বারান্দা। বারান্দাগুলো মনোহর শব্দের অর্থ সুন্দর। বারান্দাগুলিও সুন্দর। সমক্ষেতে মাটির উঠান, আর সামনে আছে মাটির উঠান। খরচাল খানি চাটা, খড়ের চাল অর্থাৎ ধান গাছের ধান নিয়ে নেওয়ার পরে যে গাছটা পড়ে থাকে সেই গাছটাকে বলা হয় খড়। সেই খড় দিয়ে ঘরের চালটা সুন্দরভাবে ছাওয়া আছে। খরচাল খানি ছাটা, লতিয়া করলা লতা মাচা বেয়ে করেছে উত্থান। করলার লতা একটা মাচা বেয়ে সেই খড়ের চালাই উঠেছে। পিঁজারায় বস্ত্র বাঁধা, পিঁজারা শব্দের অর্থ খাঁচা। সেই খাঁচাতে কাপড় বাঁধা আছে এবং তার ভিতর কে আছে? বউ কথা পাখি। বউ কথা কহে কথা, বউ কথা একটি পাখির নাম। বিড়ালটি শুইয়া দাওয়াতে, আর সেই বারান্দা, দাওয়া শব্দের অর্থ বারান্দা। বিড়ালটি শুইয়া দাওয়াতে, বারান্দায় বিড়াল শুয়ে আছে। মঞ্চে তুলসীর চারা, কবির চোখকে এড়িয়ে যায়নি এই মঞ্চের ছোট তুলসীর চারাটিও। মঞ্চে তুলসীর চারা, গৃহে শিল্প করি ঝাড়া, খোকা শুয়ে দড়ির দোলাতে। দড়ির যে দোলনা, সেই দোলনাটা শিল্পে সাজানো সাজানো সেই দড়ির দোলনাতে খোকা শুয়ে আছে। কানে ছিল দুল দুল, গাছ ভরা পাকা কুল, ধীরে ধীরে পারেন জীবন। যেই মেয়ে দুটি, যে সেই দুই বোন যাদের কানে ছিল দুল দুল অর্থাৎ কানের দুল ছিল, তারা দুজনে কি করছিল? গাছ ভরা পাকা কুল,
কুল বলতেই আমরা বুঝতে পারি গরমের দিন এসে গেছে। কুল অর্থাৎ যেটাকে তোমরা বড়ই বলো, সেই কুল দুই বোনে গাছ থেকে পারছে। ছোট হাতে জোর করে শাখাটি নোয়ায়ে ধরে। যেহেতু তারা বেশি বড় ছিল না, ছোট ছিল, তাই শাখা অর্থাৎ গাছের ডাল, এই গাছের ডালটিকে নিচু করে ধরে তারা কুল পারছিল। যখনই কাঁটা ফুটলো তখনই হাত লয় টেনে, তাদের কাঁটা ফুটলেই হাত টেনে নিয়ে নিল। পুকুরে নির্মল জল, ঘেরা কলমির দল, হাঁস দুটি করে সন্তরণ। পুকুর পুকুরে নির্মল, নির্মল শব্দের অর্থ পরিষ্কার বা স্বচ্ছ। পুকুরের জল ছিল পরিষ্কার এবং সেখানে কি দিয়ে ঘেরা ছিল? ছিল কলমির দল। কলমি, কলমি একটা শাকের নাম। পুকুরে চারিদিকে কলমি দিয়ে ঘেরা ছিল। এটা কলমি শাকটা জলেই হয়। হাঁস দুটি করে সন্তরণ, সেখানে দুটি হাঁস সাঁতার কাটছিল। সন্তরণ শব্দের অর্থ সাঁতার কাটা। আর পুকুরের পাড়ে কি ছিল? বাঁশবন। শূন্য জন কোলাহল, কিচিমিচি পাখি দল, সাঁই সাঁই বায়ুর সনন, রোদটুকু সোনার বরণ। এখান থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে দুপুরবেলা সৌন্দর্য বর্ণনা, গ্রামের দুপুরবেলা। যেহেতু আমরা কুলের বর্ণনা পেয়েছি, তার মানে প্রায় গরমের দিন এসে গেছে। আর প্রায় গ্রামগুলোতেই মানুষ সকাল সকাল কাজ করে দুপুরবেলা প্রায় বাড়িতে ঢুকে যায়। তাই তখন কোনো মানে মানুষের কোলাহল, কোলাহল মিন্স চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল না। শুধুমাত্র দুটো শব্দ শোনা যাচ্ছে, কি? কিচিমিচি পাখি দল, পাখিদের কিচিমিচি শব্দ, এবং বায়ু যে সাঁই সাঁই করে বইছে সেই বায়ু প্রবাহের শব্দ। সনন, সনন কথার অর্থ বায়ু প্রবাহের শব্দ। রোদটুকু সোনার বরণ, আর রোদের রং ছিল সোনালি রঙের, সোনার মতো। লুটাইয়ে চুলের গোছা, বালা দুটি হাতে গোজা, একাকিনী আপনার মনে, ধান্নারে বসিয়া প্রাঙ্গণে। এখানে কবি গ্রাম্য বধূর, গৃহবধূর বর্ণনা দিচ্ছেন। তার চুলের গোছা লুটিয়ে পড়ছে, তার যে চুলের খোপা সেটা ভেঙে পড়ে যাচ্ছে। মানে চুলের খোপাটা আর বাঁধা অবস্থায় নেই, ওটা ভেঙে গেছে, চুলের খোপাটা খুলে গেছে। দুটায়ে চুলের গোছা, বালা দুটি হাতে গোজা, তার হাতে চুড়ি দুটো শক্ত করে গোজা যাতে কাজ করতে অসুবিধা না হয়। একাকিনী আপনার মনে, সে একাই নিজের মনে, ধান নাড়ে বসিয়া প্রাঙ্গণে। প্রাঙ্গণ শব্দের অর্থ উঠান, উঠানে বসে ধান নাড়ছে। এই ছবিও আমাদের অনেকের কাছেই পরিচিত। শান্ত স্তব্ধ দ্বীপ্রহরে, গ্রাম্য মাঠে গরু চড়ে, তরুতলে রাখাল শয়ান। যেহেতু কোনো জনকোলাহল নেই, তাই দুপুরবেলাটা ছিল শান্ত এবং স্তব্ধ, কোনো শব্দ সেখানে ছিল না। দ্বীপ্রহর মানে দুপুরবেলা। গ্রাম্য মাঠে গরু চড়ে, মাঠে গরু চড়ছে, তরুতলে রাখাল শয়ান, গাছের নিচে রাখাল শুয়ে বিশ্রাম করছে। সরু মেঠো রাস্তা বেয়ে পথিক চলেছে গেয়ে, মনে পড়ে সেই মিঠে তান। মাঠের যে সরু রাস্তা, তাতে যে চলেছে পথিক, গান গেয়ে চলেছে। পথিক কি? যারা একদিক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাওয়া আসা করত। তখনকার সময় এখনকার মতো ট্রান্সপোর্ট সিস্টেম ছিল না, এভাবে গাড়ি ব্যবহার, মানে গ্রাম্য অঞ্চলে তখনও পর্যন্ত এত গাড়ি সুবিধা ছিল না। তখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা বেশিরভাগ সময়ই হেঁটে যাওয়া আসা করত। তাই পথিক গান গেয়ে চলেছে, মনে পড়ে সেই মিঠে তান। কবির আজকে দাঁড়িয়ে সেই পথিকের যে মিষ্টি গানের তাল, সেটাই মনে পড়ছে। আজি এই দ্বীপ্রহরে বাল্যস্মৃতি মনে পড়ে, মনে পড়ে ঘুঘুর সে গান। কবি যখন কবিতা লিখছেন, সেই দুপুরবেলা বসেও কবির তার ছোটবেলার কথা মনে পড়ছে, বাল্যস্মৃতি, ছোটবেলার কথা মনে পড়ছে। মনে পড়ছে ঘুঘু পাখির সেই গান। ঘুঘু একটা পাখির নাম, অর্থাৎ আমরা এই কবিতায় কয়টা পাখির নাম পেয়েছি? দুটো। একটা বউ কথা কও, আরেকটা, একটা বউ কথা এবং আরেকটি ঘুঘু। কবি অবশেষে বলছে, সুধাময়ী জন্মভূমি, তেমতি আছো কি তুমি, শান্তিমাখা স্নিগ্ধ শ্যাম প্রাণ। কবি এখানে জন্মভূমিকে সুধাময়ী বলছেন কেন? জন্মভূমিকে সুধাময়ী বলার কারণ হলো, আমাদের মা যেভাবে আমাদেরকে তার স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে বড় করে তোলেন, ঠিক একইভাবে আমাদের এই জন্মভূমিও তার আলো, বাতাস, মাটি, তার সমস্ত কিছু দিয়ে আমাদেরকে বড় হয়ে উঠতে সাহায্য করে। তাই কবি জন্মভূমিকে সুধাময়ী বলেছেন। কিন্তু সাথে কবি এই প্রশ্নও করছেন, তেমনই আছো কি তুমি, তুমি কি সেই আগের মতো আছো যেমন আগে ছিলে? কেমন? শান্তি মাখা,
স্নিগ্ধ, স্নিগ্ধ মানে স্বচ্ছ, শ্যাম মানে সবুজ। তুমি কি সেই শান্তিমাখা স্নিগ্ধ শ্যাম প্রাণ আছো? আমরাও যদি তাকিয়ে দেখি, প্রকৃতি এখন দূষণে পরিপূর্ণ। এখন আর সেই আগের মতো স্বচ্ছ বায়ু আমরা পাই না শ্বাস প্রশ্বাস চালানোর জন্য। প্রকৃতিকে তিনি এভাবেই প্রশ্ন করছেন, সুধাময়ী জন্মভূমি, তুমি কি এভাবেই আছো, শান্তিমাখা স্নিগ্ধ শ্যামপ্রাণ? বন্ধুরা, আমরা দেখলাম কবি গিরীন্দ্রমোহনী দাশী খুব সুন্দরভাবে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার প্রকৃতি ও পরিবেশ দূষণের ফলে যে আমাদের গ্রাম বাংলা বা আমাদের জন্মভূমি আর শান্তিমাখা স্নিগ্ধ শ্যামপ্রাণ নেই, তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমাদের চেষ্টা করতে হবে এই পরিবেশকে আবার সবুজে ভরিয়ে তোলার, যেন আমরাও কবি সুকান্তের মতো বলতে পারি, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বন্ধুরা, তাহলে আজ এখানেই শেষ করছি। কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। সবাই ভালো থাকো, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।